শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন। দর্শক, আজ আমাদের সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে যিনি এসেছেন তিনি ভীষণ পরিচিত একজন মুখ। তারকা কথনের রিসেটে প্রায়শই আমরা তাকে আমন্ত্রণ জানাই আমাদের স্বার্থে, কারণ তিনি বহু ইতিহাসের সাক্ষী। তিনি ক্যামেরার মধ্য দিয়ে বন্দি করেছেন মুহূর্তকে, ধারণ করেছেন ইতিহাসকে। সাদা কালো ছবিকে তিনি করেছেন জীবন্ত, রং ছড়িয়ে দিয়েছেন, ফুটিয়ে তুলেছেন ব্যক্তিত্ব ওই ক্যামেরার ফ্রেমের মধ্য দিয়ে। তিনি ইতিহাসকে যেমন ধারণ করেছেন, তেমনি ধারণ করেছেন এমন মানুষকে যারা শত সহস্র বছরের মুহূর্তকে ধারণ করেন চিত্রের মাধ্যমে বা ছবির মাধ্যমে। অনেক গণ্যমান্য ব্যক্তিত্বকে তিনি ওই ক্যামেরার ফ্রেম দিয়ে আমাদেরকে দেখিয়েছেন। ইতিমধ্যে বুঝতেই পারছেন হয়তো যে আমাদের সাথে কারা আছেন বা কে আছেন। তিনি আমাদের সকলের প্রিয়, যাকে আমরা বলি ক্যামেরার কবি, আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুন। শুভেচ্ছা জানাই তাকে। এবং আজ ক্যামেরার কবি আমাদের যিনি আছেন, তিনি আজ আমাদেরকে বলবেন গণমানুষের শিল্পীকে নিয়ে, অর্থাৎ আমাদের সকলের প্রিয় চিত্রশিল্পী এস.এম. সুলতানকে নিয়ে। গতকাল 10ই আগস্টে ছিল তার 101তম জন্মবার্ষিকী এবং 2024 সালে তার জন্মশতবার্ষিকী ছিল। দেশের টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে হয়তো সেই দিনটিকে যতটুকু জৌলুসের সাথে উদযাপন করা উচিত ছিল ততটুকু আমরা পারিনি। কিন্তু এই মানুষগুলোর প্রয়াসে আসলে এই দিনগুলোকে আমরা কখনো বৃথা যেতে দিতে পারি না। সেই জন্য গতকাল এই বিশেষ দিনটিকে, এই বিশেষ মুহূর্তটিকে উদযাপন করেছেন নাসির আলী মামুন সহ একটি বিশেষ কমিটি। সে সকল বিষয় নিয়ে আজ শুনবো তার কাছে। শুরুতেই কেমন আছেন? খুব ভালো আছে। আমরা এস.এম. সুলতান জন্ম শতবার্ষিকী আপনি বললেন যে আমরা গত বছর পারিনি, তো এবার খুব জমজমাট করে আমরা সকলে মিলে সুলতান শতবর্ষ আমরা পালন করলাম 9ই আগস্ট এই জাতীয় কমিটির পক্ষ থেকে। তো কেমন ছিল এই উদযাপনটা? কারা ছিল, কিভাবে করেছেন জানতে চাই। এই উদযাপন আমরা এর আগেই কমিটি করেছিলাম প্রায় 2 বছর আগে, এবং বিখ্যাত শিল্পী মনিরুল ইসলাম আমাদের আহ্বায়ক, তিনি উপস্থিত ছিলেন পরশু দিনের এই অনুষ্ঠানে, এবং অধ্যাপক আব্দুল্লাহ সাইদ আমাদের সভাপতিত্ব করেছেন। এবং সেদিন এত গল্প শুনলাম যে সাইদ স্যারের সঙ্গে 70-এর দশকে এবং 80 দশকের শুরুর দিকে এস.এম. সুলতানের অনেক যোগাযোগ গল্প ছিল, কাহিনী ছিল অনেক। সেটি তিনি প্রায় 40 মিনিট এই বয়সে দাঁড়িয়ে তিনি বললেন, এবং প্রত্যেকটা দর্শক একদম পিন পতন নিস্তব্ধতার মধ্যে তার কিন্তু বক্তব্য শুনেছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের পিছে সেই তৎকালীন সময়ে পিছন দিকে গেস্ট রুম ছিল, সেখানে এস.এম. সুলতান এসে মাঝে মাঝে থাকতেন, এবং স্যারের সাথে তার অনেক গল্প। একটা গল্প ছোট্ট বলি, যেটা স্যার সেদিন বলল, আমরা শুনলাম, উপভোগ করলাম। বিশ্ব সাহিত্য কেন্দ্রের ওই অফিসটার সামনে একটা গাছ ছিল, সেই গাছের খুব সুন্দর পাতা, রংটা খুব সুন্দর। তো একদিন এস.এম. সুলতান রাতে তার ভক্তবৃন্দের সাথে বের হচ্ছেন ওই পিছন দিকের গেস্ট রুম থেকে, সাইদ স্যারও বের হচ্ছেন বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে। তখন সুলতান ভাই বললেন যে আস্তে। স্যার তো অবাক, তো গাছের দিকে দেখাচ্ছেন ওই দিকে। স্যারও দেখছেন যে গাছের পাতাগুলো নুয়ে পড়েছে, এবং এস.এম. সুলতান বললেন যে কথা বলবো না, ঘুমোচ্ছে। মানে এইরকম যে প্রাণ প্রকৃতির যে এরকম স্বজন, আপনি যেটা বললেন যে এস.এম. সুলতান জনতার শিল্পী, গণমানুষের শিল্পী। এস.এম. সুলতান শুধু গণমানুষ না, তিনি কিন্তু প্রাণ প্রকৃতি, এই যে পরিবেশ, জীব জন্তু সবই তার স্বজন, কিন্তু এদেরকে নিয়েই উনি বসবাস করতেন। চিত্রকর্মীও আসলে সেটা বিভিন্নভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনি এস.এম. সুলতানের ছবি তুলেছেন, তার সান্নিধ্য পেয়েছেন, এবং তাকে নিয়ে কাজ করার সময়কালও অনেক দীর্ঘ ছিল, 10 বছরের মতো আপনি তার উপর গবেষণা করেছেন। একজন এস.এম. সুলতানকে আমাদের ক্যামেরার কবি কেমনভাবে দেখেছেন? আমি তো প্রথম যখন দেখলাম 1976 সালে 5ই সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমি তার একটা একক প্রদর্শনী আয়োজন করেছিল। তার আগে প্রথম জানলাম যে এস.এম. সুলতান নামে একজন আর্টিস্ট, এবং তার জীবনযাপন অন্যরকম, বিচিত্র জীবনযাপন। সেইটা মুনতাসির মামুন স্যারের একটা লেখায় প্রকাশিত হয়েছিল বিচিত্রায় আগস্ট মাসে, এবং প্রদর্শনী হলো সেপ্টেম্বর মাসে। সেই প্রদর্শনীর সময় ভয়ে তার কাছে যেতে পারিনি, কারণ ছবি আঁকার সময় এক্সিবিশনের আগে দেখতাম তিনি বিড়াল নিয়ে, বাঁশি নিয়ে ছবি আঁকছেন, এবং যেই থালায় খাচ্ছেন ওই একই থালায় বেড়াল খাচ্ছে। এই অদ্ভুত। তখন
তার সামনে যাওয়ার সুযোগ হয়নি, তাকে খুব ভালোভাবে জানতে পারিনি। পরের বছর তার সাথে আমার সরাসরি যোগাযোগ হলো। সালটা কত ছিল? সেইটা 1977 সালের অক্টোবর মাসে। অক্টোবরে, ওকে। তাকে আমি দেখলাম, তার সামনে গিয়ে তাকে সালাম জানালাম, বললাম যে আপনার কিছু ছবি তোলা যাবে, খুব বিনীতভাবে এবং একটু ভয়ে ভয়ে। শিশুর মতো বললেন যে হ্যাঁ, আমি কোথায় যাব? আমি ফট করে বলে ফেললাম রমনা পার্কে। শিল্পকলার সেগুন বাগিচা থেকে রমনা পার্ক একটু দূরেই ছিল। আমরা দুইজন হেঁটে সেই রাস্তা পার হয়ে রমনা পার্কে ঢুকলাম। যখন ঢুকে গেছি তখন আমি বললাম যে ওই যে সামনে একটা লেক, ওই লেকটার পাশে বসবো, কারণ আমি জানি যে উনি লেক, পানি, পুকুর, নদী পছন্দ করতেন। সেই লেকের পাড়ে বসলাম, ছবি তুললাম, অনেক গল্প করলো। এবং তখন উনি বললো যে নড়াইলের চিত্রা নদীর পাড়ে মাসিমদিয়া গ্রামে তার নিজের বাড়ি। আমাকে আমন্ত্রণ জানালেন তিনি। আমি অত্যন্ত সাদরে, খুশিতে, এবং তখনই মনে হলো যে এখনই যাই, এরকম একটা পরিস্থিতি। তারপরে কি আপনি নড়াইলে গিয়েছিলেন? নড়াইলে আমি গিয়েছিলাম 1978 সালের অক্টোবর মাসে, ঠিক এক বছর, আবার এক বছর পরে। এর মধ্যে তার সাথে আমার দেখা হয়েছে, ঢাকায় দেখা হয়েছে, সম্ভবত সোনারগাঁও দেখা হয়েছে, পানামনগরে। আচ্ছা। তিনি তখন তার ছবি নিয়ে, ওই অবিকৃত ছবি যেগুলো বিক্রি হয় নাই শিল্পকলার প্রদর্শনীতে, সেগুলি একটা স্থায়ী প্রদর্শনী রাখার জন্য তাকে ওইখানে একটা জায়গা দেওয়া হয়েছিল সোনারগাঁয়ে, পানামনগরে। সেখানে তিনি মাঝে মাঝে যেয়ে বসবাস করতেন। আচ্ছা, আপনি যখন নড়াইলে গেলেন এবং সেখানে তার জীবন যাপন বা তার ছোটবেলা, তার বেড়ে ওঠা, অনেক গল্প আপনার কাছে তখন খুব পরিষ্কার হয়ে উঠল। সেই সময়টাকে তখন একজন এস এম সুলতানকে আপনি কেমনভাবে আবিষ্কার করেছেন? আমি যখন প্রথম নড়াইলে গেলাম, আমার তো অনেক বিস্ময়। যখন আমি যশোর থেকে, ঢাকা হয়ে যশোর হয়ে রূপগঞ্জ, নড়াইল শহরের একটু আগে বাস স্ট্যান্ডে আমি নামলাম। নামার পরে আমি ভাবছি যে কীভাবে যাব, আমি তো চিনি না। কিন্তু চেনা লাগলো না। আমার ক্যামেরা দেখেই কয়েকজন উৎসাহী যুবক, তরুণ চলে আসলো। কোথায় যাবেন, কোথায় যাবেন? সুলতান কাকুর বাড়িতে। আমি বললাম যে হ্যাঁ। ওরাই আমাকে নিয়ে গেলেন। এবং রিক্সা করে আমরা আসলাম সুলতান ভাইয়ের বাসা। আসতে আসতে আমরা মনে হচ্ছিল যে এই যে প্রাণ প্রকৃতি এবং ভিক্টোরিয়া পার্ক, ভিক্টোরিয়া কলেজ, বিখ্যাত সেই কলেজটা, ওইটা সামনে দিয়ে যাচ্ছি। তারপর গাছপালা, অন্যরকম একটা প্রকৃতি। আমার মনে হয় যে 100 বছর আগের কোনো একটা গ্রামে আমি প্রবেশ করেছি। এইরকম কোনো ইলেকট্রিকের পিলার নাই, লাইট পোস্ট নাই, তখন বিদ্যুৎ ছিল না নড়াইলে। বাড়িতে যাওয়ার আগে আমার মনে হচ্ছিল বিরাট তার স্টুডিও হবে, বিশাল বাড়ি গ্রামের মধ্যে, এইরকম একটা ধারণা। কিন্তু যখনই গেলাম ওই বাড়িটা দেখে একটা ধাক্কা খেলাম। প্রায় 250 বছরের একটা পৌর বাড়ি, এবং তার পিলারগুলি ভাঙ্গা, এবং দেয়ালের যে প্লাস্টারগুলো সব খুলে খুলে যাচ্ছে। এবং ওই তখন ঢুকছি আমি, এবং শরীর কাঁপছে। এই কারণে কাঁপছে যে ওই ছেলেরা বলল, যে যুবকরা, যে উনি কিন্তু বাড়িতে সাপ পালেন, ওনার বাগানের মধ্যে অনেক সাপ, সাবধানে ঢুকবেন। আমি যখন ঢুকলাম, বিশাল বিশাল সব গাছ, কামিনী ফুল গাছ, যেই ফুল গাছটা আমি জানতাম যে একতলা বিল্ডিংয়ের সমান হতে হয়, সেই গাছটা প্রায় 3 তলা বিল্ডিংয়ের সমান, এবং এইরকম পেঁচিয়ে পেঁচিয়ে, মানে স্কাল্পচারের মতো ওনার সেই বাগানগুলো। ওরকম দেখলেই কেমন যেন শিহরিত, মানে অপরিচিত আমার জন্য ওই রকম একটা প্রকৃতি। সেখানে কি তিনি একা থাকতেন? উনি একা ঠিক থাকতেন না, আবার একাও থাকতেন। ওনার সঙ্গে, ওনার তো কোনো পরিবার ছিল না, উনি অবিবাহিত। একটি পরিবার ছিল, সেই পরিবার আশ্রিত ছিল ওনার ওখানে, তারাই তাকে দেখভাল করত। এবং নিহারবালা দেবী সেই পরিবারের প্রধান, তিনি এস এম সুলতানকে অনেক পরিচর্যা করেছেন। আপনি তার অনেক ছবি তুলেছেন, কিছু স্মরণীয় ছবি বা যেটা এখনো হৃদয়ে দাগ কেটে আছে, এমন ছবির কথা বলবেন কি? কোন কোন ছবিগুলো ছিল? প্রথম দিন যে ঢুকলাম আমি, তখন তো খুবই ক্ষুধার্ত। দুপুরের পরে পৌঁছালাম, ভোরে ঢাকা থেকে রওনা দিয়ে তখন পৌঁছালাম 3টা বাজে, 3টা সাড়ে 3টা। দেখি যে খাবারের কোনো আয়োজন নাই, কেউ কিচ্ছু বলে না, ঘরের মধ্যে শুনশান, আওয়াজও নাই। শুধু কিছু কিছু জীবজন্তু এবং পাখির আওয়াজ শোনা যাচ্ছে, বেজির আওয়াজ শোনা যাচ্ছে। এই আওয়াজগুলি আমার মোটামুটি পরিচিত আওয়াজ। তারপর ঘুঘু পাখির আওয়াজ শোনা যাচ্ছে, বন মোরগ ডেকে উঠছে, মোরগ তো ডাকে ভোরবেলা, সকালবেলায় বন মোরগের আওয়াজ। তাতে একটু এইরকম শেকি হয়ে গেলাম যে আগাথা ক্রিস্টির ফিল্মের কোনো লোকেশনে আমি চলে আসলাম এইরকম। কারণ বাড়িটার ছাদে জায়গায় জায়গায় ভাঙা, ফুটা। বাড়ির কি ছবি আছে আপনার কাছে? হ্যাঁ, বাড়ির ছবি আমার কাছে আছে। এস এম সুলতানের বাড়িটা দোতলা, নিজের বাড়ি না, নড়াইল জমিদারদের একটা পুরনো পৌর বাড়ি। সেই বাড়িটা ভাঙাচোরা, এমন অবস্থা হতো যে ঝড় বা বৃষ্টির দিনে বাতাস হলে ওই
কলামগুলা, দোতলায় যে কলামগুলা, সেগুলি কিন্তু নড়তো, হাত দিলে বোঝা যেত সেগুলি কাঁপছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এবং বাড়ির খোপগুলিতে গিরগিটির বসবাস, এবং জীব জন্তু সে বাড়ির মধ্যেই পালতো। ছবি আঁকার গল্পগুলো শুনতে এবং চাই। ছবি, তার পরের দিন উনি ছবি আঁকলো আমার সামনে। আমরা ভোরবেলায় গ্রামে গেলাম, উনি খালি পায়ে, কাদা টাদা মানে পায়ে মাখানো একটা হার্ডবোর্ড 4 ফিট বাই 8 ফিট, সেটার উপরে উনি বসে গেলেন ওই কাদা সহ, এবং মোটা ব্রাশ দিয়ে তিনি আঁকা শুরু করলেন ওই ক্যানভাসের উপর বসে। হ্যাঁ, বসে, এবং সেই কালারের সঙ্গে কাদা মিশে একাকার হয়ে গেল, কাদা আর দেখা গেল না। এইরকম আমি তখনও বিস্মিত। ধীরে 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 এস এম সুলতানকে আমি স্ক্যান করছি এবং বোঝার চেষ্টা করছি যে তাকে যে আমি ছবি তুলতে আসলাম, কয়দিন আমি থাকবো এখানে, আমি কি করব, তার কি কি মুহূর্ত আমি বন্দি করব, এগুলো আমি সব লোকেশন দেখছি আমি। কারণ আমিও ভাবছি যে তার তো আমি ছবি তুলতে আসছি, কাজে এই মুহূর্তগুলি আমি কিভাবে বন্দি করব এই অদ্ভুত জীবনযাপনকারী মানুষটা। এবং যে অত্যন্ত প্রতিভাবান, তার সম্পর্কে তো আগেই পড়েছি, সারা ভারতবর্ষে সে ঘুরেছে, ভ্রমণ করেছে, কোথাও সে স্থায়ী হননি। শেষ পর্যন্ত এই নড়াইলে ছিলেন, এখানে তিনি প্রয়াত হন। এবং তিনি কলকাতা আর্ট স্কুলেও পড়াশোনা করতে গিয়েছিলেন, সেখানেও পড়া অসম্পূর্ণ রেখে তিনি আবার ফিরে এসেছেন। শুধু ফিরে এসেছেন না, ওখান থেকে উনি পালিয়েছেন। সমস্ত জায়গায় উনি যে প্রদর্শনী করতেন বা থাকতেন, কোনো রকম কারণ ছাড়া, সেখান থেকে উনি আসলে, যেটা আমি বলবো, পালানো না, উধাও হয়ে যেতেন। এমনও হয়েছে তার ছবি, তার রং, তার ব্যাগ, তার সমস্ত জিনিসপত্র রেখে উনি পালিয়ে যেতেন। 1946 সালে উনি প্রথম যখন একক প্রদর্শনী করলেন সিমলায়, এবং ব্রিটিশ ভারতের সিমলায়, সেই প্রদর্শনী কাপুরতলার মহারাজা তিনি উদ্বোধন করলেন। তিনি অনেক উঁচু মানের একজন মানুষ, ব্রিটিশ রাজ পরিবারের সাথে তার সম্পর্ক ছিল, এবং তিনি একজন পেইন্টিং কালেক্টর। ওই প্রদর্শনী তিনি উদ্বোধন করলেন। উদ্বোধনের পর এস এম সুলতানকে আর পাওয়া যায় না। তিনি সমস্ত ছবি রেখে, কাপড় চোপড় রেখে, এক কাপড়ে উনি ওখান থেকে কাশ্মীরে চলে গেলেন, কিন্তু কেউ জানতেন না, এটা আমরা পরে জানলাম। এইরকম একটা বিস্মিত ক্যারেক্টার। বিস্মিত, আসলে আমারও বিস্ময় তৈরি হচ্ছে। আসলে এই গল্পগুলো তো অনেক সময় সামনে উঠে আসে না, যেভাবে আপনি বলছেন। তিনি কিন্তু শিশুদেরও ভীষণ ভালোবাসতেন, তিনি শিশু স্বর্গ গড়ে তুলেছিলেন। শিশুরা ছিল তার প্রাণ। বৃক্ষ, পশু পাখি এবং শিশুরা, তারাই ছিল তার সন্তান, আসলে আত্মার আত্মীয়। এবং শিশুদের জন্য তিনি শিশু স্বর্গ করেছিলেন। শুধু তাই না, শিশুদেরকে সকালে দুধ খাওয়াতেন, চিড়া খাওয়াতেন, মুড়ি খাওয়াতেন, তারপরে আর্ট করতে দিতেন। সেই আর্টের মেটেরিয়াল যেগুলো, সেগুলো তিনি নিজেই তার ছবি বিক্রির টাকা থেকে তিনি কিনে দিতেন। তিনি মনে করতেন যে শিশুরা যদি ছবি আঁকা শেখে, গ্রামের শিশুরা, এবং তারা কিন্তু বড় হয়ে তারা কিন্তু কোনো ক্রাইম করতে পারবে না, এবং তাদের মন উদার থাকবে, এবং দেশের যে শিল্প সাম্রাজ্য, মানে সাংস্কৃতিক যে ঐতিহ্য আমাদের, সেখানে তারা তাদের অবদান রাখবে। এবং সেই শিশুদের সুন্দরবনে নেওয়ার জন্য তিনি 90 ফিটের একটা নৌকা বানিয়েছিলেন। সেই নৌকা করে তিনি শিশুদের নিয়েও গিয়েছিলেন একবার। তারা জীবজন্তু দেখবে সুন্দরবনের, এবং ছবি আঁকবে, ওই প্রকৃতি আঁকবে। বাহ, দারুণ। ছবি বিক্রির ব্যাপারটি বলছিলেন, কিন্তু তার জীবদ্দশায় আসলে তিনি নিজের ছবি বিক্রি করতে কতটুকু আগ্রহী ছিলেন, বা অনীহা ছিল কিনা, তার একটু শুনতে চাই। আসলে সব শিল্পী কিন্তু মূলত ছবি আঁকে এবং বিক্রি করে, এই কারণে যে ছবি আঁকাটাই তার আসলে পেশা। তো এস এম সুলতান সেই হিসাবে ওইরকমভাবে ছবি আঁকতো না যে বিক্রি আমি করবো। এক ধরনের আসলে এস এম সুলতানের বৈরিতে বা অনীহা ছিল ছবি বিক্রির ব্যাপারে। ওইটার ব্যাপারে সে খুব যত্নবান ছিলেন না। যেমন তিনি তার নিজের ছবি সংরক্ষণ করার ব্যাপারে একদমই উদাসীন ছিলেন। তার ছবি অনেকে এমনি দিয়ে দিতেন, কেউ কিনতে চাইলে যেই দাম দিত তাতেই দিয়ে দিতেন। ওগুলো নিয়ে তার কোনো বার্গেনিং ছিল না, আগ্রহ ছিল না। এই অনাগ্রহের কারণটা আসলে কেমন ছিল? তার জীবনযাপন বা দর্শনবোধ? তার আসলে জীবন, দর্শন এবং শিল্পকর্ম কোথায় যেন গিয়ে এক হয়ে যায় এস এম সুলতানের। এই তিনটা জিনিস, অনেক শিল্পী যেমন জীবনযাপনে সে খুব সামাজিক, তার পরিবারের সঙ্গে সে থাকে অন্য 10 জন মানুষের মতো, কিন্তু তার ব্যক্তি জীবন, তার শিল্পকর্ম এবং তার যে দর্শন একটা ছিল, এই তিনটা কোথায় যেন যে একটা মালার মতো এক হয়ে যায় এস এম সুলতানের। যেটা আপনি বললেন যে তিনি বিক্রি করতেন না, একদমই আগ্রহী ছিলেন না। তার অনেক ছবি সংরক্ষণ তিনি নিজেই করেন নাই। যেমন তার জীবনে ভারতবর্ষের সমস্ত জায়গায় সে গিয়েছেন, এবং পাকিস্তানের বহু জায়গায়, নিউ ইয়র্ক, লন্ডনে, সমস্ত জায়গায় কিন্তু তিনি ছবি এঁকেছেন। এইসব ছবি
কোথায় আছে, কার কাছে আছে আমরা জানি না, এখনো আমরা জানি না। জানি না। শুধু তাই নয়, তার জীবনে 3 বছর 4 বছর 5 বছর তিনি উধাও। তিনি কোথায় আছেন, কি করছেন আমরা কিন্তু জানি না। নিজের জীবনকেই তিনি আড়াল করে রাখতেন। এমন একটা মানুষের জীবন, এরকম একটা বিখ্যাত মানুষের জীবন কেন এমন হলো, এই প্রশ্ন আমার নিজেরও, তার সঙ্গে মেশার পরও, যে কেন তিনি উধাও হয়ে যেতেন। এগুলি নিয়ে অবশ্য এসএম সুলতান জন্মশতবার্ষিকীর এই সময়টায় গত পরশু বেঙ্গল শিল্পালয়ে 9ই আগস্ট একটা প্রবন্ধ পাঠ করেছেন বিশিষ্ট চিন্তক এবং শিল্প সমালোচক গবেষক ডক্টর শাহমান মৈশান। এই বইটার মধ্যে তার সেই প্রবন্ধটি 54 পৃষ্ঠার একটা প্রবন্ধ, সেই প্রবন্ধটি তিনি সেদিন পাঠ করেছেন এবং প্রত্যেকটি দর্শক এত লম্বা প্রবন্ধ অত্যন্ত ধীর স্থির হয়ে কিন্তু শুনেছেন। সুলতান সম্পর্কে তার যে এই যে বহিমিয়ান জীবন, তার যে শিল্পকর্ম, তার দর্শন। আরেকটা জিনিস তিনি বলেছেন, নতুন কথা, সেইটা আমি রিপিট করি। তিনি বলেছেন যে এসএম সুলতানের মতো শিল্পী যখন ছবি আঁকেন, সেই ছবি তখন তার থাকে, কিন্তু আঁকার পরে সেই ছবি আর তার থাকে না, সেই ছবি ট্রান্সফার হয়ে যায়, সেই ছবি হয়ে যায় অন্যের। তিনি বোঝাতে চেয়েছেন যে সেটা কাল বা সমকালের হাতে চলে যায়। বড় বড় শিল্পীদের কিন্তু তাই থাকে, কারণ তারা ছবি আঁকেন মহাকালের জন্য, সমকালের জন্য না। আসলে তারা জানেন যে মৃত্যুর পরে এই ছবির মূল্যায়ন হবে, তাই হচ্ছে সত্যি। এবং দিন যত যাচ্ছে আসলে সেই মূল্য আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমরা নিজেও হয়তো একসময় আর ঠাউর করতে পারবো না। আপনি নিজেই বলছিলেন যে তার ছবিগুলো এখন পাওয়াই যায় না, এখন আমরা পাবোই না হয়তো। এবং এক একটা ছবির যে মূল্য, সেটা আসলে যদিও অর্থের মূল্যে আমরা বিবেচনা করতে পারবো না, তবুও যদি হিসেব করি সেটা অনেক দামি, অনেক দামি, মহামূল্যবান। এসএম সুলতানের এক একটা ক্যানভাস পৃথিবীর যে সবচেয়ে দামি স্বর্ণালঙ্কার, তার চেয়ে তো আমি মনে করি যে দামি, আসলেও তাই। এবং যেসব কালেক্টর তার ছবি সংগ্রহ করেছেন ওনার জীবৎকালে তার কাছ থেকে বা প্রদর্শনী থেকে, তারা কেউ কিন্তু এই ছবি বিক্রি করছে না, বিক্রি করতে চাইছে না। আমরা সেই খবর জানতাম যদি তারা বিক্রি করত। কাজেই যার কোনো ছবি পাওয়াই যাচ্ছে না, তার ছবি তো মহামূল্যবান, মানিকরত্ন। এমনিতে এসএম সুলতানের ছবি কোনো বিখ্যাত ব্যক্তি নিজের সংরক্ষণে রেখেছেন এমন লোকেদের কথা মনে আছে আপনার? মনে আছে। আমার মনে হয় যে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক, তার ভাতিজা, তার ভাইয়ের ছেলে, বিশিষ্ট শিল্প সংগ্রাহক, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু সাহেবের কাছে এসএম সুলতানের অনেক বিপুল সংখ্যক ছবি তার সংগ্রহে আছে বেঙ্গল ফাউন্ডেশনের। এবং আমি যতটুকু জানি তারাও এসএম সুলতানের শতবার্ষিকী উপলক্ষে সেই সংগ্রহ থেকে একটা প্রদর্শনীর আয়োজন করবেন। এর আগেও তারা করেছিলেন সীমিত আকারে, আরও বড় আকারে সেই সব ছবি তারা রিস্টোরেশনও করেছিলেন। দীর্ঘকাল থাকার পরে কালার চেঞ্জ হয়েছে, কোনো কোনো জায়গায় ফুটো হয়ে গেছে নানা কারণে, সেগুলি তারা রিস্টোরেশনের মাধ্যমে স্থায়ীভাবে রাখার জন্য সেই কাজ তারা গত অনেক দিন যাবৎ করছেন, অনেক মাস যাবৎ। আপনি তো এসএম সুলতানের সাথে যখন দেখা হয়েছে তখনকার স্মৃতি আমাদেরকে বললেন, কিন্তু পরবর্তীতে তিনি গত হয়ে যাবার পরে তার উপর যে আপনি কাজ করেছেন, তখন কোন বিষয়গুলো আপনার আগ্রহের কেন্দ্রবিন্দু হিসেবে ছিল? এসএম সুলতান প্রয়াত হবার পরে, আসলে এসএম সুলতান প্রয়াত হন নাই আমার কাছে মনে হয়, এবং এসএম সুলতানের যারা কঠিন ভক্ত তাদের কাছে তিনি প্রয়াত হন নাই এই কারণে যে এসএম সুলতান এখনও আমাদের জন্য অসম্ভব প্রাসঙ্গিক এবং জীবন্ত। তাকে আমাদের খুব প্রয়োজন। কারণ হচ্ছে এসএম সুলতান যে কৃষি সভ্যতার উপরে কাজ করেছিলেন এবং বৈষম্য বিরোধী কিন্তু তার কাজটা, এই যে বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থান হয়ে গেল গত বছর 36শে জুলাইয়ের যে এত বড় একটা বিপ্লব ঘটে গেল, আমি মনে করি যে এসএম সুলতানের চিন্তা এবং দর্শন সেখানে কাজ করেছে, হয়তো পরোক্ষভাবে। কারণ তিনি চেয়েছেন কৃষক, এই যে খেটে খাওয়া মানুষ যারা আমাদের খাদ্য যোগায়, অন্ন যোগায়, তাদেরকে কিন্তু তার জীবনের শেষ প্রায় 20টি বছর তিনি তাদের নিয়ে ভেবেছেন, ছবি এঁকেছেন। এবং এই ছবি এখন দেখলে মনে হয় যে ওয়াও, এই ছবি দেখলে শুধু দেখা না, এই ছবি পাঠ করার বিষয়। এক একটা ছবিতে মনে হয় যে হাজার হাজার পৃষ্ঠা গবেষকরা গবেষণা করতে পারবেন। এই বইটির মধ্যে ডক্টর শাহমান মৈশান কিন্তু তাই বলেছেন। কাজী এসএম সুলতানের ছবির যে অনেক লেয়ার, আমি বলতে চাই যেটা এতদিন এসএম সুলতানের ছবি দেখে এবং এখনও যে দেখছি, এসএম সুলতান সম্পর্কে কৌতূহল এবং গবেষণা 2, 4, 5 বছর 10 বছরে সম্ভব না, এইটা হয়তো 50 বছরও শেষ হবে না। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে তার অনেকগুলো জীবনী লেখা হয়েছে। একজন জীবনীকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তার জীবনীটা এত মোটা, প্রায় 500 পৃষ্ঠার। তিনিও বললেন যে পূর্ণাঙ্গ এসএম সুলতান তিনি ধরতে পারেন না, অথচ এসএম সুলতানের নড়াইলের উনি এবং ঘনিষ্ঠ মানুষ, সুলতান ভাইয়ের সাথে মিশেছেন।
কারণ উনি এমন একটি চরিত্র, তার ছবির মধ্যে এমন লেয়ার, এত গভীরতা, সেই জন্য আমি এই বইয়ের নাম দিয়েছি সুলতান খনন। যে সুলতানের তীব্র খনন না করলে তার সম্পর্কে জানাই সম্ভব না। তার ছবির মধ্যে যে এত কিছু, এত এলিমেন্টস এবং শব্দ পর্যন্ত শোনা যায়, এই যে হাওয়া বাতাস ঝড় হচ্ছে এবং কৃষকরা কাজ করছে, যে ধান উঠে গেল সেইটার ঘ্রাণ পর্যন্ত পাওয়া যায় তার ছবির মধ্যে। এবং কোনো সমজদার দর্শক বা শিল্প সমালোচক তার যদি পেন্টিংয়ের সামনে দাঁড়ায়, এই কৃষি সভ্যতার পেন্টিংয়ে, সে স্থির থাকতে পারবে না, একদম পারবে না, এবং তার অনেক প্রশ্ন জাগবে, সে শিহরিত হবে। সুলতানের পেন্টিং এই মানের, আমি মনে করি সে শুধু বাংলাদেশের না, দক্ষিণ পূর্ব এশিয়ার না, বিশ্বের একজন উঁচু মাপের শিল্পী এস এম সুলতান, আন্তর্জাতিক মানের শিল্পী। এবং এখন তো সারা পৃথিবীতে তাকে নিয়ে আলোচনা হচ্ছে, এবং লন্ডনে তাকে নিয়ে গবেষণা হয়েছে, সেগুলি প্রকাশিত হয়েছে ওখানে পত্রিকায়। দুবাইতে তার ছবি শুনলাম যে নিলাম হতে যাচ্ছে। এরকম সব বিস্ময়কর ঘটনা আমরা দেখতে পাবো এখন। এবং এখন প্রযুক্তির বদৌলতে তো এই খবরগুলো আর এক জায়গায় আটকে নেই। এখন এই খবরগুলো আসলে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে, এবং এই গর্ব যে আমাদের ভূখণ্ডের, আমাদের মাটির, আমাদের দেশের সন্তান, এটা আসলে আমাদের জন্য ভিন্ন রকম গর্বের এবং আনন্দের। এছাড়া আরও বই কিন্তু আমাদের কাছে আছে এস এম সুলতানকে নিয়ে, আপনি কাজ করেছেন কিছু বই নিয়ে, সেই বইগুলো সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ, এই বইটার তো কথা বললাম। সুলতান খনন, শিল্পী শাহাবুদ্দিন এই বইটার প্রচ্ছদ দেখেছেন। তাকে অনুরোধ করেছিলাম যে আপনি তো অনেক বিখ্যাত মানুষের পোর্ট্রেট করেন, বহু, আপনার হাতে যদি এস এম সুলতান রচিত হতো। তারপরে উনি কথা রেখেছেন, এস এম সুলতান জন্মশতবার্ষিকী জাতীয় আন্তর্জাতিক উদযাপন কমিটিকে তিনি এই ছবিটা এঁকে আমাদের একটা পুরস্কারের মতো দিয়েছেন, একটা উপহার দিয়েছেন। আমরা এই বইয়ের প্রচ্ছদে এই ছবিটা ছাপতে পেরে আসলে সত্যি আনন্দিত, ভীষণ আনন্দিত যে তার স্বাক্ষরালা এস এম সুলতান জীবন্ত এই বইয়ের মধ্যে। তারপরে আরও অনেক পত্রিকা, তারা কিন্তু এইবার শতবার্ষিকী উপলক্ষে তাদের সংখ্যা, এই যে বিজনেস স্ট্যান্ডার্ডের ইজেল, তারা এই 16 পৃষ্ঠায় এস এম সুলতানকে এই জন্ম শতবর্ষে নিবেদন করেছে। দৈনিক ইত্তেফাক পূর্ণ 1 পৃষ্ঠায় এস এম সুলতানের শতবার্ষিকীতে পরশুদিন, গত শুক্রবার তারা প্রকাশ করলো। আরও অনেক পত্রিকা এস এম সুলতান নিয়ে নিউজ এবং ফিচার করেছে। এই যে শিল্পীকে স্মরণ করা, তাতে কিন্তু নতুন প্রজন্ম কিন্তু উজ্জীবিত হচ্ছে, তারা এস এম সুলতান হতে চায়। এস এম সুলতানের জীবন দর্শন এবং শিল্পে তারা অনুপ্রাণিত। এত ঈর্ষণীয় জনপ্রিয়তা বাংলাদেশের কেন, ভারত উপমহাদেশের কোনো শিল্পীকে আমরা দেখি না। মৃত্যুর পরেও তিনি এত মহিমান্বিত, প্রাসঙ্গিক। সত্যিই তাই। আচ্ছা, আপনার কি মনে এমন কোনো প্রশ্ন আছে যে মনে হয় যে এস এম সুলতান যদি থাকতেন, আপনি তাকে জিজ্ঞেস করতে চাইতেন, নাকি আপনি তার কাছ থেকে যতটুকু জানার সামনে থাকতে জিজ্ঞেস করে ফেলেছেন? আমি একটা কথাই বেশি বলতাম যে আপনি এত উদাও হয়ে যান কেন? 1978 সালে নভেম্বর মাসে সিলেটের মণিপুরি এলাকায় রাস উৎসবের সময় তিনি যাওয়ার একটা খুব আগ্রহ দেখালেন তার আগে থেকেই। এবং বাংলা একাডেমি থেকে সেলিনা হোসেন এবং আরও কয়েকজন এস এম সুলতানকে নিয়ে, সাথে আমিও ছিলাম, আমরা সেই রাস উৎসবের আগের দিন পৌঁছালাম যে উনি থাকবেন, সেখানে পেন্টিং করবেন এবং টি গার্ডেনও আছে ওটার সাথে। তো উনি করলেন কি, প্রথম দিন থাকলেন, ওই রাতটা পার হলো, সকালবেলায় উনি আমাদের নিয়ে গেলেন, আমরা তাকে মণিপুরি এলাকায় নিয়ে গেলাম, টি গার্ডেন নিয়ে গেলাম, বড় খাতায় উনি ছবি আঁকলেন, আমরা খুবই খুশি। কিন্তু ওই রাতটায় 4 দিন থাকার কথা, রাতটা পার হলো, পরের দিন ভোরে আমরা যখন উঠলাম, ওই দিন রাস উৎসব ছিল, রাতে সুলতান নেই, উধাও হয়ে গেলেন। তিনি উধাও এবং ব্যাগ রেখে চলে গেছেন। অনেক ধন্যবাদ আপনাকে, আসলে অনেক কিছু জানার ছিল। আগামীতে যখন দেখা হবে অবশ্যই আপনার কাছ থেকে আরও শুনবো। অনেক ভালো থাকবেন, ভালো লেগেছে আজকের আয়োজনে আপনার কথা শুনতে পেরে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এই গল্প আসলে শেষ হবার নয়, এই গল্পের ধারা চলতে থাকবে। এস এম সুলতানকে প্রতিনিয়ত আমরা নতুনভাবে আবিষ্কার করব, ধারণ করব আমাদের মাঝে, এই প্রত্যাশা রেখে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।